গল্পের নাম শোকের নিশায়। লেখিকা আশিফা সুলতানা জেবা। পর্ব সংখ্যা 19। মন্ত্রগতিতে পা ফেলে মায়ের রুমে ঢুকলো চৈত্রিকা। ক্ষীণ শব্দ কর্ণ ধারে পৌঁছাতে ফাহমিদা চোখ তুলে তাকালেন। চৈত্রিকার রোগা ফ্যাকাশে চেহারাটা অবলোকন করে তৎক্ষণাৎ মনে ব্যথাতুর যন্ত্রণা ছড়িয়ে পড়ে। সুস্থির দৃষ্টি নিক্ষেপ করে কয়েক পল চেয়ে থাকলেন মেয়ের রক্তশূন্য মুখ উশ্রে পানে। তিনি জানেন আহমেদ সাহেবের চিরতরে চলে যাওয়ায় সবচেয়ে বেশি আহত হয়েছে চৈত্রিকা। মা হয়ে শত আদরে মেয়েকে ভরিয়ে দিলেও বাবার আদর তো তিনি দিতে পারবেন না। চৈত্রিকার জীবনের এই অভাবটুকু পূর্ণ করার সাধ্য যে কারণে হয়তো তাহাবের মাধ্যমে চৈত্রিকার বিষাক্ত জীবনে সুখ আসবে তা ভেবে স্বস্তি নিঃশ্বাস ফেলেন। চৈত্রিকা মায়ের দিকে চেয়ে আনন্দ স্বরে বলে উঠল, ডেকেছিলাম মা? ফাহমিদা এগিয়ে এসে চৈত্রিকার মাথায় হাত রাখলেন। বিয়ের বিষয় নিয়ে বলতে গিয়ে বললেন না, সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে এবং তাই স্থান কাল বুঝে বলা উচিত। এই বিষয়টা দমিয়ে আদুরে কণ্ঠে বলে উঠলেন, আমরা কিন্তু একটু পর বেরিয়ে যাব, ট্রেনের টিকিট তো কাটা হলো না। চৈত্রিকা একটু ইতস্ত বোধ করে বলল, সাফারিতে গাড়ি করে যাব আমরা। ফাহমিদা চমৎকৃত নয়নে চেয়ে রইলেন চৈত্রিকার দিকে নির্নিমেষ। মস্তিষ্কে পুরনো একটা কথা হানা দিতে বলে উঠলেন, সাপারাতি কি সেই ছেলেটা যার কথা তুই কলেজে থাকতে বলেছিলি? আম্মু। ফাহমিদা বেশ অবাক হলেন। চৈত্রিকা মায়ের সাথে প্রায় অনেক কথা শেয়ার করে ছোট থেকে, তেমনি কলেজ জীবনেও সাফারাতের সাথে বন্ধুত্বের বিষয়টা শেয়ার করে। চৈত্রিকা সর্বদা মায়ের নিকট সাফারাতের প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকত। সাফাতকে ফাহমিদা দিহানের প্রস্তাব নিয়ে আসার আগে কখনো দেখেনি। ফাহমিদা একটু চুপ থেকে বললেন, ঠিক আছে, রেডি হয়ে নে। চৈত্রিকা মায়ের রুম থেকে বেরিয়ে মিমকে বলল রেডি হয়ে নিতে। নিজে রেডি হয়ে ছোট্ট বাটন ফোনটা বের করে জানালার কাছে গিয়ে এসে দাঁড়ালো। সাফারাতে নাম্বারে ডায়াল করতে রিসিভ হয়ে গেল সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ভেসে এলো মোহনীয় কণ্ঠস্বর। শ্রবণ গতিতে মাদকতমায় গাম্ভীর্য সেই স্বর প্রবেশ করতে চৈত্রিকার বুকে তোলপাড় করা মিহি সুরের ঘণ্টা বেজে উঠল। যা বলতে ফোন দিয়েছিলে তা গুলিয়ে ফেলেছে। আজকাল সাফারাতের সান্নিধ্য সন্নিকটে কণ্ঠস্বর চৈত্রিকাকে গভীর নেশায় ডুবিয়ে দেয়। এই এক সপ্তাহ সাফারাত নিজের কথা বলে দিনরাত যেভাবে পাশে থেকেছে তাতে সাফারাতের প্রতি চৈত্রিকার সম্মান ভালোবাসা বেড়ে গিয়েছে। চৈত্রিকার এখন মনে হয় সে নয়, তার চেয়েও বেশি ভালোবাসে সাফারাত তাকে। কিন্তু এই ভালোবাসার সূচনা কবে থেকে? চৈত্রিকার কোনো রেসপন্স না পেয়ে সাফারাত গলা খাঁকড়ে দিয়ে ডেকে উঠল, চৈত্র কথা বলবেন না? আমতা আমতা করলো চৈত্রিকা। ধরা গলায় বলল, যাওয়ার আগে বাবার কবরটা আরেকবার দেখে যেতে চাই, নিয়ে যাবেন? রাস্তার ধারে আসছি, চলে আসুন। চৈত্রিকা এলোমেলো চুলে গুছিয়ে মাথায় ঘোমটা টেনে নিল ওড়না সমেত। উঠান পেরিয়ে রাস্তার ধারে এলো। সাফারাত উল্টা ঘুরে আকাশের দিকে তাকিয়ে আছে নিষ্পলক। পরনে তার একটা কালো পাঞ্জাবি। এই প্রথম তাকে পাঞ্জাবিতে দেখল চৈত্রিকা। হৃৎপিণ্ডের নিয়ন্ত্রণ প্রতিহারা অস্বাভাবিক হৃদযন্ত্রের স্পন্দন ক্রমাগত বেড়েই চলেছে। চৈত্রিকার বুকের দূরত্ব নিয়ে নিঃশব্দে কিছুটা দূরত্ব রেখে দাঁড়ালো। সাথে সাথে সাফারাতের দৃষ্টি সরিয়ে এনে পাশে রাখে। চেহারায় মলিনতা, চোখ দুটো দেবে গেছে চৈত্রিকার। ঠোঁট কামড়ে ধরে সূক্ষ্ম একটা নিঃশ্বাস ফেলে সাফারাত মৌনতা বজায় রেখে দুজন পাশাপাশি হেঁটে কবরস্থানের কাছে এলো। চৈত্রিকা দূর থেকে নতুন কবরটায় তাকিয়ে থাকে। বাবা কতটা নীরবে শান্তিতে শুয়ে আছে এখানে। চৈত্রিকা পাথরের মতো স্তব্ধ স্থবির। কয়েক মুহূর্ত কেটে যেতে নিষ্প্রভ স্বরে বলল, আপনার কি বাবার কথা মনে পড়ে সাফারাত? আপনার বাবা মার ব্যাপারে কিছু বললেন না? প্রশ্নটা কর্ণপাত হওয়া মাত্র সাফারাতে হাত মুষ্টিবদ্ধ এলো। চোয়াল শক্ত। চৈত্রিকা পাশ ফিরে সাফারাতের হ্যান্ডরূপে বিস্মিত হতভম্ব ঘাবড়ে গিয়ে বলল, কি হয়েছে? সাফারাত নিজেকে যথাসাধ্য শান্ত রাখলো। গাম্ভীর্যের সহিত বলে উঠল, আমি নিজ থেকে কিছু না বললে কখনো আমার ব্যাপারে কিছু জানার জন্য ফোর্স করবেন না চৈত্র। এটা আমার আদেশ। রাগ যাই মনে করেন করতে পারেন, বাট ডোন্ট ফোর্স মি, আই হেট দিস। চৈত্রিকার মুখের ভাব পরিবর্তন হয়ে গেল নিমিষে। বিমূঢ়তায় নির্বাক হারা ও সাফারাতের রাগান্বিত স্বরে অন্তঃস্থল কেঁপে পড়ছে। অভিমানে ভার হয়ে এলো মন, তবু তা চেপে রাখল। দেখাবে না সাফারাতকে? ভালোবাসার মানুষের অতীত সম্পর্কে বর্তমান অবস্থা জানার অধিকার নিশ্চয়ই আছে। সাফারাত কেন তাকে বঞ্চিত করছে অধিকার থেকে? চৈত্রিকা নিজেকে সংযত করে নেয়। হতে পারে সাফারাত সময় হলে নিজ থেকে বলবে।
উল্টো ঘুরে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করে দুজনে। চত্রিকা সাফারাতের কাছ থেকে শুনছিল। সাফারাতের দাদি ও চাচাতো বোন এখানে। অত্যন্ত নরম স্বরে জিজ্ঞেস করে, আপনার দাদি বোন চলে গিয়েছে? গতকাল। ও। অথবা দুজনের মাঝে নীরবতা। আকস্মিক হাত ধরে আটকে দিল সাফারাত। চত্রিকা থমকালো, অবিন্যস্ত শঙ্কিত দৃষ্টি ফেলে চারপাশে। এইদিকে মানুষের চলাচল খুব বেশি নয়, এদিকে অধিক প্রয়োজন ব্যতীত এই পথ ধরে হাঁটে না কেউ। চত্রিকার দৃষ্টি প্রশ্নসূচক জিজ্ঞেস। সাফারাত দ্রুত গুছিয়ে সামান্য ঘনিষ্ঠ হলো। মুহূর্তে হৃদযন্ত্রে স্পন্দন থমকে গেল চত্রিকার। কিছু বলবে, তার শক্তি হারিয়ে ফেলেছে। বক্ষে রণডাক বাজছে, ভালোবাসার পরম সুখ এঁকে দিল সাফারাত কপালে, ছুঁয়ে দিল নরম আর্দ্র ওষ্ঠদ্বয়। চত্রিকার নত চিবুকে আঙুল রেখে উপরে উঠিয়ে তাকিয়ে রইল লগ্নক্ষেত্রে, গভীর স্বরে আওড়ালো, খুব শীঘ্রই আমরা এক হব চৈত্র। শরীর কাঁটাতে উঠল চত্রিকার, দেহের প্রত্যেক ভাঁজে ভাঁজে কম্পন। সাফারাত নিজের মাঝে আগলে নেয় চত্রিকাকে। চত্রিকা লজ্জা পেল, অনুভব করলো নিজের গাল দুটোর তাপমাত্রা কত। নিঃসংকোচে নির্লজ্জ একটা বাক্য উচ্চারণ করলো সাফারাত। চত্রিকা ঠাহর করতে পারছে না সাফারাতের সঙ্গে তাকে কাঁপিয়ে মারবে। সিলেটের ছোট্ট একটা গ্রামে দাঁড়িয়ে মাউন্ট এভারেস্টের হিমশীতল হাড় কাঁপানো ঠান্ডায় মতো সাফারাতের স্পর্শ কাঁপাচ্ছে তাকে প্রকটভাবে, রন্ধে রন্ধে জাগিয়ে তুলছে অদ্ভুত এক শিহরণ। বৃষ্টিতে ভিজে চত্রিকার অবস্থা বেগতিক। দুদিন আগেতে জ্বর সারল, এখন আবার বৃষ্টিতে ভিজে জবুথবু অবস্থা। দ্রুত বেগে সিঁড়ি বেয়ে দরজার সামনে এসে দাঁড়ালো। কলিং বেল চেপে অপেক্ষা করছে দরজা খোলার। গতকাল ঢাকা ফিরে এসেছে ওরা। আজ টিউশনিতে যাওয়ার মতন মন মানসিকতা ছিল না, তবু যেতে হয়েছে। স্টুডেন্টের এক্সাম আজ। অভিভাবক ফোন দিয়ে বলেছে আজকে পড়াতে না গেলে যেন আর পড়াতে না যায়। অথচ তারা বুঝতে চায়নি সদ্য পিতৃহারা চৈত্রিকার মনের অনুভূতি। কথাটা মনে হতে চৈত্রিকার ঠোঁটে তাচ্ছিল্যে হাসি ফুটে ওঠে। মিম দরজা মেলে সামনে তাকিয়ে হতবাক। তড়িঘড়ি করে উচ্চ আওয়াজে বলে উঠল, এমন কাকভেজা হয়ে ফিরলে কেন অপু? দুদিন আগে তো সুস্থ হলে। সাফারাত ভাই জানলে আবার পাগলামো করবে। মিমের শেষ কথাটা উপহাসের রেশ স্পষ্ট। চোখ রাঙালো চৈত্রিকা। মিমকে ঠেলে ঘরের মধ্যে ঢুকে পড়ে। পা টিপে টিপে নিজের রুমে এসে মোবাইলটা খুঁজতে লাগলো। কোথাও পেল না। টিউশনিতে যাবার সময় ভুলবশত মোবাইলটা বাসায় রেখে চলে গিয়েছিল। এখন দুপুর 2টো বাজে। নিশ্চয়ই সাফারাত কল দিয়েছে। সকাল বলছিল দুপুরে কল দেবে। মিটিংয়ে ব্যস্ত থাকার কারণে আর কল দেওয়া সম্ভব হবে না। চত্রিকা মিমের রুমে ছুটে এলো, বড় বড় শ্বাস ফেলে বলল, আমার মোবাইলটা দেখেছিস? টেবিলের উপর। ভাইয়া অনেকবার কল দিয়েছিল, প্রায় 29 বার। 30 বার পূর্ণ হতে দেয়নি আমি, তার আগেই টুপ করে রিসিভ করে ফেলেছে। মিমের কথা শুনে চত্রিকা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না, তবে সাফারাত যে আজ তাকে রাগে ভস্ম করে দেবে দিব্যি কল্পনা করতে পারছে। মোবাইলটা হাতে নিতে নিতে শঙ্খ ভরা গলায় প্রশ্ন ছুড়ে মিমের দিকে, কি বলেছেন? আমাকে কেমন আছি এটাই জিজ্ঞেস করলো। আর আর ভ্রু কুঞ্চিত করে তাকালো চত্রিকা। কপালে চিন্তার ভাঁজ। মিম মুখে সিরিয়াস ভাবে নিয়ে বলল, আর উনি আসছেন আমাদের বাসায়। চত্রিকার হৃদয়ে আতঙ্ক দেখা দিল। মুহূর্তে মিমের হাত ঝাঁকিয়ে রাগ প্রকাশ করে মৃদু স্বরে আওয়াজ হলো, তুই কি সাফারাতকে সব বলে দিয়েছিস মিমু? হ্যাঁ। চত্রিকার হাতের বাঁধন শীতল হয়ে আসলো। ভীত কণ্ঠে বলে উঠল, কি করলি এটা? আমি তো মাকে বোঝাতাম। কখন কখন বোঝাতে তুমি আপু? একটু পরে তোমার আকো তাহাব ভাইয়ের সাথে। আর কখন বোঝাতে তুমি? তাহাব ভাইয়ের নিকৃষ্ট চেহারাটা পর্যন্ত উন্মোচন করলে না আম্মুর সামনে। উল্টো দিকে আম্মু তোমার সুখ নিয়ে ভাবছে, বাবার মান সম্মান নিয়ে ভাবছে। কেবল আমি জানি তোমার আসল সুখ সাফারাত ভাইয়ের মধ্যে নিহিত। সাফারাত ভাইয়া পারবে আম্মুকে ম্যানেজ করতে। তোমার মতো লুকিয়ে রাখা সম্ভব না আমার দ্বারা। চৈত্রিকা চিন্তায় পড়ে গেল। আজ সকালে ফাহমিদা আকস্মিক জানিয়েছে তার ও তাহাবের আকতের কথা। স্তম্ভিত হয়ে পড়ে চৈত্রিকা। স্বামী হারিয়ে ফাহমিদার অবস্থা শোচনীয় নয়, তার মধ্যে তাহাবের ব্যাপারটা কিভাবে খুলে বলবে? বিয়েতে নাকচ করবে বুঝতে পারছিল না। সাফারাতকে জানানোর সিদ্ধান্ত নিয়ে পারল না জানাতে। মাত্র কয়েকদিনই তো গড়িয়েছে প্রণয়ের। সাফারাতকে বিয়ের কথা বলা বা বিয়ে নামক ভেজাল চাপিয়ে দেওয়া যায় না। তার সিদ্ধান্ত নেয় নিজ থেকে সবটুকু সমাধান করার এবং তাহাবকে উচিত শিক্ষা দেওয়ার। কিন্তু এখন তো সাফারাত সব জেনে গেল। না জানি তার আগমনে কেমন ঝড়ের সৃষ্টি হবে। চলবে।